ওয়েলকাম টু আইডুলার্ন। আজকে তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারনেট এবং এর সঙ্গে যুক্ত আরও অন্যান্য বিষয়। ঠিক আছে, তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে। ঠিক আছে, তো চলো শুরু করি। ইন্টারনেট, এই ইন্টারনেট বিষয়টা কি? ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক। এটি হলো কি, এই বিশ্বব্যাপী পৃথিবীতে যতগুলি কম্পিউটার রয়েছে সেই কম্পিউটারগুলিকে সংযুক্ত করার, কম্পিউটারগুলির মধ্যে তথ্য বিনিময়, যে যোগাযোগ স্থাপন করা হয় ডাটা শেয়ারিংয়ের জন্য কিন্তু ইন্টারনেট ব্যবহার করা হয়। একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারকে সংযুক্ত করা হচ্ছে, ডাটা শেয়ারিং করা হচ্ছে, যোগাযোগ করা হচ্ছে, তথ্য বিনিময় করা হচ্ছে কার দ্বারা? ইন্টারনেটের দ্বারা। সেখানে কিন্তু ইন্টারনেট ব্যবহৃত হয়। এটি টিসিপি আর আইপি দ্বারা কিন্তু পরিচালিত হয়ে থাকে। টিসিপি কি? টিসিপি হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আর আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। ঠিক আছে, আবিষ্কার হয়েছে কত সালে? 1960-এর দশক। কেন দশক বলা হয়েছে? কারণ 1960 থেকে 1970-এর মধ্যে, এক দশকের মধ্যবর্তী সালে কিন্তু হয়েছে। 1960-এর দশক কিন্তু তোমরা যদি বলে কবে আবিষ্কার হয়েছে, তখন কিন্তু 1960-এর দশক না লিখে 1969 লিখবে। ঠিক আছে, মানে প্রথম প্রকল্প হয়েছিল এটা। ফার্স্ট যখন হয় সেটা হচ্ছে আরপানেট। তখন কিন্তু ইন্টারনেট বিষয়টা আসেনি, তখন ওটাকে নাম ছিল আরপানেট, অ্যাডভান্স রিসার্চ প্রজেক্টস এজেন্সি নেটওয়ার্ক। তোমরা সমস্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলোর না ফুল ফর্মগুলো তোমরা দেখবে। ঠিক আছে, আরপানেট, তারপর আরও বিষয়গুলো ডাব্লিউ ইউআরএল, ইমেল, তারপর আরও বলবো আমি। ঠিক আছে, তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। অনেক বিষয় কিন্তু এখানে আলোচনা করা হবে। ঠিক আছে, যাই হোক, তো আরপানেটের পুরো নাম কি? এ ফর অ্যাডভান্স, আর ফর রিসার্চ, পি ফর প্রজেক্ট, এ ফর এজেন্সি, আর এনইটি ওটাকে গোটাটাই হচ্ছে নেটওয়ার্ক। ঠিক আছে, যেটা 1969 সালে হয়েছিল। উদ্যোক্তা মানে কি করেছিল প্রথম? সেটা হচ্ছে ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স। ঠিক আছে, ডারপা। এর প্রসার কখন ঘটে? মানে প্রচুর পরিমাণে প্রসার ঘটেছিল 1990-এর দশকে। ডাব্লু মানে 3টে ডাব্লু এর চালুর মাধ্যমে। সেই 3টে ডাব্লুর ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ঠিক আছে, আমি আগেও আবারও বলছি যে প্রত্যেকটা যে শর্ট ফর্মগুলো রয়েছে সেগুলোর ফুল ফর্ম অবশ্যই তোমরা দেখে যাবে। চলো এবার ইন্টারনেটের কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। বিশ্বব্যাপী সংযোগ তৈরি করে, তথ্য ও যোগাযোগ সহজ ও দ্রুত করে। এখানে সংক্ষেপে পয়েন্টগুলো বলা রয়েছে, তোমরা কিন্তু এটা পয়েন্ট আকারে লিখে তারপরে কিন্তু ভিতরে আর পয়েন্টটাকে বড় করতে পারো। তথ্য ও যোগাযোগ সহজ ও দ্রুত করে। তোমরা বলতে পারো যে ইন্টারনেটের মাধ্যমে তথ্য ও যোগাযোগ খুব সহজ এবং দ্রুত তার সাথে হয়ে থাকে, দ্রুতভাবে হয়। ঠিক আছে, বিভিন্ন নেটওয়ার্ক ও ডিভাইস সংযুক্ত করতে পারে, ডিজিটাল ডাটা শেয়ারিং ও সংরক্ষণের সুবিধা দেয়। ইমেইল, সোশ্যাল মিডিয়া ও ভিডিও কলিংয়ের মাধ্যমে কিন্তু যোগাযোগের মাধ্যম কে করে? ইন্টারনেট। ইন্টারনেট ছাড়া কিন্তু যে কোনো হোয়াটসঅ্যাপ, ইমেল, ইউটিউব যা কিছুই বলো, কোনো কিছু কিন্তু কাজ করবে না। ঠিক আছে, ইন্টারনেটে কানেকশন না থাকলে। তারপরে অনলাইন লার্নিং, গবেষণা, বিনোদনের সুযোগ কিন্তু প্রদান করে। এছাড়া আরও একটি বৈশিষ্ট্য রয়েছে, দেখো, অনলাইন ব্যাংকিং, ই কমার্স ও ব্যবসার প্রসার ঘটায়। সার্চ ইঞ্জিন ও ওয়েবসাইটের মাধ্যমে তথ্য সংগ্রহের সুযোগ দেয়। ডাটা ট্রান্সফার ও ক্লাউড স্টোরেজের মাধ্যমে ফাইল যেগুলো থাকে সেগুলো সংরক্ষণ খুব সহজ করে ইন্টারনেট। ঠিক আছে, চলো আরও আছে। আরেকটি দেখো বৈশিষ্ট্য, সাইবার নিরাপত্তা ব্যবস্থা ও এনক্রিপশন প্রযুক্তি দ্বারা কিন্তু এটি সুরক্ষিত। তো এই হলো পয়েন্ট কিসের? বৈশিষ্ট্যর। তোমরা অবশ্যই যদি বুঝতে তোমাদের অসুবিধা হয় রিপিট করে শুনতে পারো এবং তোমরা স্ক্রিনশট নিতে পারো বা নোট ডাউন করে নিতে পারো। ঠিক আছে, 1-2বার যদি ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের এই সমস্ত বিষয় কিন্তু আমি মনে করি একটু হলেও তোমাদের ধারণা কিন্তু হবে। তো চলো, এবার ইন্টারনেটের আমরা বৈশিষ্ট্য জেনে গেলাম, কত সালে হয়েছিল, কে করেছিল, ওগুলো জেনে গেলাম। এবার জানবো সুবিধা। ইন্টারনেটের সুবিধা: তথ্য ও জ্ঞান সহজলভ্য করে, দূরবর্তী যোগাযোগ ও ভিডিও কনফারেন্সের সুযোগ রয়েছে। ঠিক আছে, দূরবর্তী যোগাযোগ, ধরো অনেক দূরের যোগাযোগ কিন্তু সহজ হচ্ছে ইন্টারনেটের দ্বারা, তাই না? গবেষণা, শিক্ষা ও অনলাইন কোর্স সহজলভ্য করে। ই কমার্স, অনলাইন ব্যাংকিং আর্থিক লেনদেনকে সহজ করে। অনলাইন ব্যাংকিং তো বুঝতেই পারছো তোমরা, ইন্টারনেটের দ্বারা কিন্তু এগুলো সহজ হচ্ছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্বের সাথে কিন্তু সংযোগ স্থাপন করা যায়। সরকারি ও বেসরকারি পরিষেবাগুলো কিন্তু সহজলভ্য করে। ঠিক আছে, আরও কিছু সুবিধা রয়েছে।
গ্লোবালাইজেশনের প্রসার ঘটায় ও ব্যবসায়িক সুযোগ তৈরি করে দেয়। বিনোদন, স্ট্রিমিং সার্ভিস, অনলাইন গেমিং কিন্তু সুযোগ দেয় ইন্টারনেট। রিমোট ওয়ার্ক ও ফ্রিল্যান্সিং সুবিধা প্রদান করে। অনলাইন স্বাস্থ্য সেবা আর কি সেটা সহজ করে দেয়। অনলাইনে কিন্তু তোমরা অনেক কিছু ডাক্তার বুক করতে পারছো, ঠিক আছে, মেডিসিন অনলাইন থেকে নিতে পারছো, অনেক কিছু কিন্তু সুবিধা রয়েছে। ই লাইব্রেরির সুবিধা মানে ই লাইব্রেরিতে কী হয়, তোমরা বিভিন্ন বুক কিন্তু পিডিএফ আকারে বা বিভিন্ন, ঠিক আছে, ডকুমেন্ট আকারে কিন্তু পেয়ে যেতে পারো। ডিজিটাল আর্কাইভের মাধ্যমে তো সেগুলোকে সংরক্ষণ করা সহজ হয়। জরুরি পরিস্থিতিতে দ্রুত তথ্য ও সাহায্য পেতে কিন্তু আমাদের সাহায্য করে ইন্টারনেট। এছাড়া আরও সুবিধা রয়েছে, বিভিন্ন ভাষায় অনুবাদ ও যোগাযোগের সুযোগ দেয়। তোমরা যদি কেউ ইংলিশ না বুঝতে পারো সেটাকে বাংলায় অনুবাদ করতে পারো ইন্টারনেটের দ্বারা। অবশ্যই সেগুলো ট্রান্সলেশন বিভিন্ন অ্যাপস রয়েছে, সেগুলো ইন্টারনেটের দ্বারাই কিন্তু হয়, তাই না? ইন্টারনেট না থাকলে কিন্তু সেই অ্যাপসগুলো কী করবে কি করবে না। যেমন গুগল ট্রান্সলেট রয়েছে, সেখানে যদি তোমার ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে তুমি কি ইংলিশ থেকে বাংলা বা বাংলা থেকে ইংলিশ বা ফার্সি থেকে উর্দু যে কোনো ভাষায় কিন্তু চেঞ্জ করতে পারবে না। কিন্তু এটা সুযোগ রয়েছে ইন্টারনেটের দ্বারা, এটা একটা সুবিধা। বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণার ক্ষেত্রে কিন্তু ভূমিকা নেয়, তাই কি না? তুমি গবেষণার ক্ষেত্রে যখন তোমরা দেখতে চাইবে বিভিন্ন বিষয়গুলো, যা আগে কী ঘটে গেছে, ইন্টারনেটে কিন্তু অনেক কিছু অ্যাভেলেবেল থাকে। তারপরে ব্যক্তিগত পেশাদার নেটওয়ার্কিং সহজ করে। তো এই হলো তার সুবিধা। এবার সুবিধার পাশাপাশি অসুবিধা থাকবে, এটাই স্বাভাবিক। তো কিছু অসুবিধা রয়েছে, চলো অসুবিধাগুলো দেখে নিই। ইন্টারনেটের অসুবিধা, সাইবার অপরাধ ও হ্যাকিংয়ের ঝুঁকি রয়েছে। ব্যক্তিগত তথ্য চুরি ও গোপনীয়তা লঙ্ঘনের সমস্যা থাকতে পারে। ফেক নিউজ বা ভুল তথ্য যেগুলো রয়েছে সেগুলো প্রচার হয় কিন্তু ইন্টারনেটের দ্বারা, ঠিক আছে, সেগুলো বুঝতে হবে যেগুলো ভুয়ো, এগুলো ঠিক নয়, এগুলো তোমাদের বুঝতে হবে। এগুলো কিন্তু যারা বুঝতে পারবে না তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো কী হবে, সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। এবার তোমাদের একটা কথা বলে রাখছি, যদি আসে ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে, তো সেক্ষেত্রে ব্যবহার আসলে তোমরা সুবিধাগুলো কিন্তু সেখানে পয়েন্ট আকারে করে তোমরা কিন্তু লিখে নিতে পারো। তোমরা ভাবতে পারো যে সুবিধা অসুবিধা পড়েছি, ব্যবহার তো পড়িনি, তো লিখবো কি করে? তো সুবিধাগুলোই কিন্তু পয়েন্ট আকারে ব্যবহারের জায়গা কিন্তু তোমরা লিখতে পারো। অবশ্যই তোমাদের নিজের ভাষায় পরিমার্জিত করে অনেক সুন্দরভাবে কিন্তু নোটগুলোকে রাখবে। এখানে খুব সহজ করে দেওয়া আছে, তোমরা কিন্তু এই সহজভাবে না করে একটু জিনিসটা গুছিয়ে গুছিয়ে লিখবে। তারপর চলো, অনলাইন আসক্তি ও সময়ের অপচয় ঘটাতে পারে। অন্যায় ও অবৈধ কার্যকলাপে ব্যবহৃত হতে পারে। সাইবার বুলিং ও অনলাইন হয়রানির ঝুঁকি রয়েছে। এছাড়া কিছু রয়েছে অসুবিধা, সেগুলো দেখে নিচ্ছি। ইন্টারনেটের অসুবিধাগুলো, ইন্টারনেট পরিষেবার জন্য নির্ভরযোগ্য বিদ্যুৎ ও নেটওয়ার্ক সংযোগ প্রয়োজন। সব দেশ ও অঞ্চলে সমান ইন্টারনেট সুবিধা কিন্তু নেই, এটা কিন্তু তোমাদের মানতে হবে, তাই কি না? সব জায়গাতে ইন্টারনেট কিন্তু সমান নেই। স্প্যাম, ফিশিং ও ভাইরাস আক্রমণের সম্ভাবনা থাকে। অনলাইনে মিথ্যে পরিচয়, প্রতারণার সম্ভাবনা থাকে। ইন্টারনেটের অতি ব্যবহার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। অবশ্যই তোমরা সেই বিষয়টাকে তো জানো, এগুলো কিন্তু অসুবিধা। এগুলোকে কী করতে হবে, আমাদের বর্জন করতে হবে। এবার অনলাইনে ব্যক্তিগত সংবেদনশীল তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি রয়েছে। শিশু ও কিশোরদের জন্য অনিরাপদ কন্টেন্ট সহজলভ্য হতে পারে, এগুলো অসুবিধা। আরও বেশ কিছু রয়েছে অসুবিধা, যেমন দেখে নাও, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেতিবাচক মানসিক প্রভাব সৃষ্টি হতে পারে। যেমন তোমরা যেমন ইন্টারনেটের দ্বারা ভালো কিছু জানতে পারবে, খারাপ কিছু কিন্তু রয়েছে, কিন্তু নির্ভর করবে তোমাদের ওপর, তোমরা কোন দিকটাকে বেছে নিচ্ছ। তো সেক্ষেত্রে আমি অবশ্যই চাইবো ইন্টারনেট একটা ভালো বিষয়, তো সেই ইন্টারনেটকে কাজে লাগিয়ে ভালো কিছু তোমরা করতে পারো। নেতিবাচক কিন্তু বিষয় থেকে তোমরা দূরে থাকো, ঠিক আছে? যাই হোক, এগুলো অসুবিধা। কিছু দেশে ইন্টারনেট সেন্সরশিপ ও নিয়ন্ত্রণের কারণে তথ্যের স্বাধীনতা ব্যাহত হয়, ঠিক আছে? তো এই ছিল সুবিধা আর এই হলো অসুবিধা। তো চলো নেক্সট, এবার পড়বো ইন্টারনেটের ধাপ। ইন্টারনেট সংযোগ প্রদানকারী আইএসপি থেকে পরিষেবা নেওয়া, ওয়াইফাই, ব্রডব্যান্ড বা মোবাইল ডাটা ব্যবহার করে সংযোগ স্থাপন করা, ব্রাউজার বা অ্যাপের মাধ্যমে ইন্টারনেট সার্ভিস ব্যবহার করা, অনলাইন সিকিউরিটি বজায় রেখে নিরাপদভাবে ব্রাউজ করা, ডাটা ব্যবহার সচেতন থেকে অতিরিক্ত নির্ভরশীলতা এড়ানো, ঠিক আছে? এই ছিল ধাপ। উপসংহার, ইন্টারনেট আধুনিক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগুলির মধ্যে একটি, যা যোগাযোগ, শিক্ষা, ব্যবসা ও গবেষণার জন্য অপরিহার্য। তবে এটি সঠিকভাবে ব্যবহার না করলে নিরাপত্তা ও গোপনীয়তার ঝুঁকি তৈরি করতে পারে। সঠিক জ্ঞান ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে ইন্টারনেটের সর্বোত্তম সুবিধা ভোগ করা সম্ভব। এবার চলো দেখে নেব আমরা ইন্টারনেট অ্যাপ্লিকেশন, ঠিক আছে? ইন্টারনেট অ্যাপ্লিকেশনটা কি? ইন্টারনেট অ্যাপ্লিকেশন হলো
বা ইন্টারনেট অ্যাপ্লিকেশন বলতে বোঝায় ইন্টারনেট ব্যবহার করে চালিত সফটওয়্যার বা সিস্টেমকে বোঝায় যা বিভিন্ন পরিষেবা প্রদান করে, যেমন যোগাযোগ, তথ্য বিনিময়, অনলাইন লেনদেন, বিনোদন এবং শিক্ষা। ইন্টারনেট অ্যাপ্লিকেশনের মূল ধরনগুলো দেখে নেব। ওয়েব ভিত্তিক অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনগুলো ওয়েব ব্রাউজার ব্যবহার করে পরিচালিত হয়, যেমন জিমেল, ইউটিউব, গুগল ডক্স, ফেসবুক, উইকিপিডিয়া ইত্যাদি। মোবাইল ও ডেস্কটপ অ্যাপ্লিকেশন, মোবাইল ও ডেস্কটপ অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে অনলাইনে সংযুক্ত অ্যাপ যেমন হোয়াটসঅ্যাপ, জুম, অ্যামাজন, নেটফ্লিক্স, মাইক্রোসফট টিমস ইত্যাদি। সার্ভার ক্লায়েন্ট অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে, এর মাধ্যমে কী করা হয়, ডাটা আদান প্রদান করা হয়, যেমন ক্লাউড স্টোরেজ, এর মধ্যে রয়েছে গুগল ড্রাইভ, ওয়ান ড্রাইভ, রিমোট ডেস্কটপ সার্ভিস ইত্যাদি। ইন্টারনেট অ্যাপ্লিকেশনের প্রধান শ্রেণীবিভাগ সম্পর্কে এখন আলোচনা করব, ঠিক আছে। চলো ইন্টারনেট অ্যাপ্লিকেশনের প্রধান শ্রেণীবিভাগগুলো একটু দেখে নিই। হ্যাঁ, ঠিক আছে। যোগাযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যম, এবার সামাজিক যোগাযোগের মাধ্যমের মধ্যে কি রয়েছে, যোগাযোগও রয়েছে, সোশ্যাল মিডিয়া, সামাজিকও রয়েছে। এবার শুধু যোগাযোগের মধ্যে দেখো রয়েছে জিমেল, ইয়াহু মেল, আউটলুক। সোশ্যাল মিডিয়ার মধ্যে রয়েছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ঠিক আছে, হ্যাঁ, লিঙ্কডইন এগুলো। ইনস্ট্যান্ট মেসেজিং আমরা কোনটা ব্যবহার করি, কি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যাল। ভিডিও কলিং ও কনফারেন্সিংয়ের জন্য জুম, গুগল মিট, মাইক্রোসফট টিমস ইত্যাদি, ঠিক আছে। তো চলো পরবর্তীতে দেখে নিই ওয়েব ব্রাউজিং ও তথ্য অনুসন্ধান, ঠিক আছে। এর মধ্যে কি দেখে নেব, চলো সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন কোনগুলো, গুগল, বিং, ইয়াহু, ডাকডাকগো, আরও অনেক রয়েছে। তোমরা গুগলে সার্চ করে পেয়ে যাবে, অনেক সার্চ ইঞ্জিন রয়েছে, ঠিক আছে। মানে যেগুলোতে সার্চ করে আমরা অনেক ইনফরমেশন পেয়ে থাকি, ঠিক সেগুলো কি সার্চ ইঞ্জিন। গুগল কিন্তু সার্চ ইঞ্জিন, ঠিক আছে। এবার ক্রোম কি, ক্রোম কিন্তু ব্রাউজার, ক্রোমের মধ্যে কিন্তু গুগল থাকে, ঠিক আছে। এক্সট্রা গুগলও রয়েছে, এছাড়া ক্রোমের মধ্যে কিন্তু নানা রকম সার্চ ইঞ্জিন রয়েছে। ক্রোম কিন্তু সার্চ ইঞ্জিন নয়। বিভিন্ন সার্চ ইঞ্জিনের নামগুলো তোমরা দেখে নিতে পারো, গুগল, বিং, ইয়াহু, ডাকডাকগো এবং এছাড়া অনেক কিছু রয়েছে। অনলাইন এনসাইক্লোপিডিয়া, উইকিপিডিয়া, ঠিক আছে। ব্রিটানিক অনলাইন ওয়েব ব্রাউজারের মধ্যে কী রয়েছে, এখন একটু আগে বললাম গুগল ক্রোম, ঠিক আছে, মোজিলা, ফায়ারফক্স, মাইক্রোসফট এজ। এবার চলো দেখিনি অনলাইন শিক্ষা ও ই লার্নিং, ঠিক আছে। অনলাইন শিক্ষা ও ই লার্নিং কি, অনলাইন কোর্সেরা, আনডেমি, খান একাডেমি, স্বয়ং, নেপটেল। ভার্চুয়াল ল্যাবসের মধ্যে কি রয়েছে, ভার্চুয়াল ল্যাবস, পিএইচইটি, ইন্টারঅ্যাক্টিভ সিমুলেশন। ডিজিটাল লাইব্রেরির মধ্যে রয়েছে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি, গুগল বুকস, ঠিক আছে। ই কমার্স ও অনলাইন শপিংয়ের মধ্যে রয়েছে অনলাইন মার্কেট প্লেস, অ্যামাজন, ফ্লিপকার্ট, ইবে, আলি এক্সপ্রেস। অনলাইন পেমেন্ট সিস্টেম, পেবিল, গুগল পে, ফোনপে, পেটিএম। অনলাইন ব্যাংকিং ও ফিনান্স, নেট ব্যাংকিং, এসবিআই নেট ব্যাংকের মধ্যে কি রয়েছে, এসবিআই নেট ব্যাংকিং, এইচডিএফসি নেট ব্যাংকিং ও এক্সেট্রা আরও রয়েছে। যাই হোক এখানে তুলে ধরা হয়নি, বেশ কিছু জাস্ট এক্সাম্পল আকারে কিন্তু তুলে ধরা রয়েছে। ক্রিপ্টোকারেন্সি ও ব্লকচেন, বিটকয়েন, এথারিয়াম, বিনাক, ঠিক আছে। যাই হোক চলো এটা জাস্ট একটু দেখার জন্য, এগুলো এতটা ইম্পর্টেন্ট বিষয়টা নয়, কিন্তু জেনে রাখাটা দরকার। অনলাইন বিনোদন আর মিডিয়া স্ট্রিমিংয়ের মধ্যে কি রয়েছে, ভিডিও স্ট্রিমিংয়ের মধ্যে রয়েছে ইউটিউব, নেটফ্লিক্স, ডিজনি প্লাস, হটস্টার, প্রাইম ভিডিও। অনলাইন গেমিংয়ের মধ্যে রয়েছে পাবজি, ফ্রি ফায়ার, ফর্টিনেট, ঠিক আছে, স্ট্রিম। মিউজিক স্ট্রিমিংয়ের মধ্যে রয়েছে স্পটিফাই, অ্যাপেল মিউজিক, গানা। ক্লাউড কম্পিউটিং ও অনলাইন স্টোরেজের মধ্যে রয়েছে, ক্লাউড স্টোরেজের মধ্যে রয়েছে গুগল ড্রাইভ, ওয়ান ড্রাইভ, ড্রপবক্স, ঠিক আছে। তারপর চলো সার্ভার হোস্টিংয়ের মধ্যে রয়েছে AWS, ফুল ফর্ম কি, অ্যামাজন ওয়েব সার্ভিস, মাইক্রোসফট আজুর একটা রয়েছে। তারপর দেখো অনলাইন সংবাদ ও ব্লগিং, সংবাদ ওয়েবসাইটের মধ্যে রয়েছে BBC নিউজ, দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য হিন্দু। ব্লগিং প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে ওয়ার্ডপ্রেস, মিডিয়াম, ব্লগার। এছাড়া অনলাইন স্বাস্থ্যসেবার মধ্যে রয়েছে হেলথের মধ্যে রয়েছে টেলিমেডিসিনের মধ্যে রয়েছে প্র্যাক্টো, অ্যাপোলো 24/7। অনলাইন ফার্মেসির মধ্যে রয়েছে নেটমেটস, 1mg, ফার্ম AG। তারপর সরকারি প্রশাসনিক পরিষেবার মধ্যে রয়েছে গভর্নেন্স প্ল্যাটফর্ম, ডিজিলকার, পাঠশালা, উমং। অনলাইন ভোটার সার্ভিসের মধ্যে রয়েছে NVSP, আধার সার্ভিস। এগুলো
জাস্ট একটু জেনে রাখার জন্য। তোমরা ইন্টারনেটের সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য এগুলো ভালো করে দেখে যাবে, ঠিক আছে। আরফানেটের ফুল ফর্ম দেখে যাবে, হ্যাঁ এগুলো দেখে যাবে। এবার ইন্টারনেটের সুবিধাগুলো, অ্যাপ্লিকেশনের সুবিধাগুলো দেখতে হবে। যেহেতু আমি ইন্টারনেটের অ্যাপ্লিকেশন বললাম বেশি সব মানে বিভিন্ন রকমের, তো এখানে ইন্টারনেটের অ্যাপ্লিকেশনের কী কী সুবিধা রয়েছে সেগুলো আমাদের দেখতে হবে একটু ভালো করে। সুবিধাগুলির মধ্যে কী কী রয়েছে? দ্রুত ও সহজ যোগাযোগ এর সুবিধা, বিশ্বের যে কোনো জায়গা থেকে তথ্য অনুসন্ধান করা যায়, অনলাইন শিক্ষা ও ই লার্নিং সহজলভ্য করে, ই কমার্স অনলাইন কেনাকাটার মাধ্যমে সময় বাঁচে, ব্যক্তিগত ব্যবসায়িক ব্যাংকিং অনলাইনে সহজ হয়, ভিডিও স্ট্রিমিং ও অনলাইন বিনোদনের মাধ্যম হিসেবে কাজ করে, ফ্রিল্যান্সিং ও রিমোট কাজের সুবিধা বৃদ্ধি করে, সরকারি পরিষেবা ডিজিটাল প্ল্যাটফর্মে সহজলভ্য হয়, অনলাইন হেলথ কেয়ার পরিষেবা গ্রহণ করা। এছাড়া আরও কিছু সুবিধা রয়েছে, অনলাইন পেমেন্ট ও ফিনটেক পরিষেবার স্বাচ্ছন্দ্য আনে, গবেষণা ও তথ্য সংগ্রহ সহজ হয়, ডিজিটাল নিরাপত্তার উন্নতি করে, ব্যবসায়িক কার্যক্রম বিপণনের সুযোগ বৃদ্ধি করে, ক্লাউড স্টোরেজের মাধ্যমে তথ্য সংরক্ষণ করা খুব সহজ হয়, অনলাইন গেমিং ও ভার্চুয়াল বাস্তবতা অভিজ্ঞতা দেয়। এবার দেখো সব কিছুরই সুবিধা অসুবিধা রয়েছে। ইন্টারনেট অ্যাপ্লিকেশনে কিন্তু বেশ কিছু অসুবিধা রয়েছে। সেই অসুবিধাগুলো কী কী? সেই অসুবিধাগুলো হলো, প্রথমেই দেখো ইন্টারনেট অ্যাপ্লিকেশনের অসুবিধার মধ্যে রয়েছে সাইবার অপরাধ ও হ্যাকিংয়ের ঝুঁকি রয়েছে, ডাটা অনলাইন ডাটা যে রয়েছে সেগুলো চুরি আর গোপনীয়তার সমস্যা রয়েছে, ইন্টারনেট আসক্তি শিক্ষার্থী ও তরুণদের একটা ক্ষতিগ্রস্ত করতে পারে, ভুয়ো তথ্য গুজব ছড়ানোর মাধ্যম হতে পারে, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার ঝুঁকি রয়েছে, অতিরিক্ত নির্ভরশীলতা ও জীবনের দক্ষতা কমাতে পারে, অনলাইন জালিয়াতি ও প্রতারণার ঝুঁকি থাকে। এগুলো তোমরা দেখে নাও, ঠিক আছে। এগুলো হচ্ছে অসুবিধা। কার অসুবিধা? ইন্টারনেট অ্যাপ্লিকেশনের অসুবিধা। সবগুলো আমি বলছি না, তোমরা দেখে নাও, ঠিক আছে। চলো পরবর্তী বিষয়টা দেখে নিই। ইন্টারনেট অ্যাপ্লিকেশনের উপসংহার একটু দেখে নাও তোমরা, হালকা করে পজ করে তোমরা দেখতে পারো। আমি পরবর্তী বিষয়ে যাচ্ছি। সেটি কি? সেটা হচ্ছে ইন্টারনেট অ্যাড্রেসিং অ্যান্ড এ ওয়েবসাইট অ্যাড্রেস। ইন্টারনেট অ্যাড্রেসিং হলো ইন্টারনেটের একটি নির্দিষ্ট ডিভাইস বা ওয়েবসাইট শনাক্ত করার জন্য ব্যবহৃত একটা ঠিকানার ব্যবস্থা। এটি আইপি অ্যাড্রেস, ইউআরএল। দেখো ইউআরএল ফুল ফর্ম কি বলো? আইপি ফুল ফর্ম কি? একটু আগে বলেছিলাম ইন্টারনেট প্রোটোকল, ঠিক আছে। ইউআরএল ফুল ফর্ম কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউআরএল ইউনিফর্ম রিসোর্স লোকেটর অ্যান্ড ডিএনএস ডোমেন সিস্টেম নেম সিস্টেম এর মাধ্যমে পরিচালিত হয়। ইন্টারনেট অ্যাড্রেসিং এর প্রধান ধরন কি? আইপি অ্যাড্রেস, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এটি একটি অনন্য সংখ্যাসূচক ঠিকানা যা ইন্টারনেটের প্রতিটি ডিভাইসকে চিহ্নিত করে, ঠিক আছে। এবার দুটি প্রধান সংস্করণ রয়েছে এর। একটা কি? IPv4 ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, যেটা 32 বিট ঠিকানা। যেমন দেখো আইপি অ্যাড্রেসের তোমাদের আসতেই পারে যে আইপি অ্যাড্রেসের একটা ঠিকানা তোমরা লেখো, ঠিক আছে। তো দেখো কিভাবে লেখে, দেখো লেখা আছে 192, যে কোনো সংখ্যা তোমরা লিখতে পারো এখানে, প্রথমে 3টি, তারপর 3টি, তারপরে একটা দুটো এরকম দিতে পারো, কিন্তু একটা করে ডট, দুটো করে কিন্তু ডট নয়। এটা কি? এটা 32 বিট ঠিকানা। আরেকটা রয়েছে IPv6, যেটা ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6, সেখানে 128টি বিট ঠিকানা রয়েছে। সেখানে দেখো এখানে দেখো কোলন চিহ্নের মতো রয়েছে 2001, হ্যাঁ, তারপরে কোলনের মধ্যে দেওয়া রয়েছে আবার DV8, দেখো এখানে, তারপরে আবার 4টা কোলন, তারপরে দেখো FF00, তারপরে একটা কোলন, তারপরে 42, তারপরে একটা কোলন, তারপরে 8329। এটা কিন্তু একটা এক্সাম্পল দেওয়া রয়েছে। তারপর দেখো ডোমেন নেম সিস্টেম, DNS এর পুরো নাম, মানুষের পক্ষে সহজে পড়ার উপযোগী ওয়েব ঠিকানা যা আইপি অ্যাড্রেসকে একটি ডোমেন নামে রূপান্তর করে। প্রত্যেকটি কম্পিউটারে কিন্তু রয়েছে কিন্তু আইপি অ্যাড্রেস দ্বারা কিন্তু সেটার আইডেন্টিফাই করা হয়, ঠিক আছে। আইপি অ্যাড্রেস বিভিন্ন ডিভাইসে কিন্তু আইপি অ্যাড্রেস রয়েছে। যাই হোক, তো চলো পরবর্তী বিষয় একটু দেখে নিই। পরবর্তী বিষয় একটু দেখে নিচ্ছি। আইপি অ্যাড্রেস যেমন উদাহরণ দেওয়া রয়েছে, দেখো আইপি অ্যাড্রেসে যদি তোমাদের দিতে বলে একটা সিম্পল লেখো, ঠিক আছে, এক্সাম্পল দাও আইপি অ্যাড্রেসে, তখন তোমরা কি দেবে? দেখো এই বিষয়টা দেবে 142.250.9.190.46, ঠিক আছে। এটা একটা এক্সাম্পল আইপি অ্যাড্রেস। ডোমেন নেম কি? ডোমেন নেমের একটা এক্সাম্পল চাই তাহলে www.google.com, এটা একটা ডোমেন নামের একটা এক্সাম্পল। চলো নেক্সট দেখো, এবার আমরা ইউআরএল সম্পর্কে একটু দেখে নিই। ইউআরএল এর ফুল ফর্ম কি? একটু আগে বললাম ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তোমার স্পেলিংগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে। এটি একটি সম্পূর্ণ ওয়েব ঠিকানা যা কোনো নির্দিষ্ট ওয়েবসাইট বা ওয়েব পৃষ্ঠার অবস্থান নির্ধারণ করে, ঠিক আছে। যেমন দেখো ইউআরএল কেমন হয়, এটা উদাহরণ একটা দেওয়া রয়েছে HTTPS
কোলন দিয়ে, দুটো স্ল্যাশ দিয়ে, www ডট দিয়ে, উইকিপিডিয়া ডট দিয়ে, org, এটা একটা ইউআরএল এর কিন্তু কি এক্সাম্পল দেওয়া রয়েছে। চলো পরবর্তীতে ইউআরএল এর গঠন একটু দেখে নিই হালকা করে। একটি একটা সাধারণ ইউআরএল 5টি মূল অংশে বিভক্ত রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা করা হয়নি, পরবর্তীতে আলোচনা করব, তোমরা কিন্তু এটা সার্চ করে দেখে নিতে পারো। দেখো, এন্টারিং এ ওয়েবসাইট অ্যাড্রেসের একটা প্রবেশ করা, এটি ওয়েবসাইটে অ্যাক্সেস দরকার নেই এত কিছু, ঠিক আছে। চলো নেক্সট একটা বিষয়, চলো এই বিষয়টা দেখি। ইন্টারনেট অ্যাড্রেসিং এর সুবিধা যেগুলো দরকার, এখন তো সময় খুবই কম তোমাদের, এক্সাম আগামীকাল, তো তোমরা অবশ্যই এত কিছু মানে বুঝতে মানে মনে রাখা খুবই কষ্টকর, তো হালকা করে জাস্ট দেখে দিচ্ছি। ইন্টারনেট অ্যাড্রেসিং এর সুবিধা কি? নির্দিষ্ট ওয়েবসাইট ও ডিভাইস সহজে শনাক্ত করা যায়, আইপি অ্যাড্রেস ও ডিএনএস ব্যবহার করে ইন্টারনেট ব্রাউজিং করা যায়, ইউআরএল এর মাধ্যমে নির্দিষ্ট ওয়েব পেজ সহজে খুঁজে পাওয়া যায়। বুঝতে পারলে খুবই একটা সুবিধা আছে, ইউআরএল এর মাধ্যমে নির্দিষ্ট ওয়েব পেজকে সহজে খুঁজে পাওয়া যায়। আরও কিছু বেশ সুবিধা রয়েছে, চলো দেখে নিই। ডিএনএস ব্যবস্থার কারণে ব্যবহারকারীদের জটিল সংখ্যা মনে করতে হয় না, প্রোটোকল ব্যবস্থার মাধ্যমে নিরাপদ যোগাযোগ সম্ভব হয়, ঠিক আছে, যেটাকে বলে HTTPS। এটা ফুল ফর্মটা তোমরা কমেন্টে জানাবে অবশ্যই, HTTPS এর। তারপরে আইপি অ্যাড্রেস গ্লোবাল নেটওয়ার্কিংয়ে সাহায্য করে, মানে সহজ করে তোলে। ডোমেন নাম ব্যবহার করে ব্র্যান্ডিং ও ব্যবসা পরিচালনা করা যায়, ওয়েব ঠিকানা দ্রুত ও সহজে মানে প্রবেশযোগ্য, এগুলো তোমরা দেখে নাও, ঠিক আছে। এগুলো ইউআরএল সুবিধা। সাইবার নিরাপত্তার জন্য DNSSEC প্রযুক্তি ব্যবহার করা হয়। ইউআরএল এর মাধ্যমে অনলাইন পরিষেবাগুলি সহজে পরিচালিত হয়। ডোমেন নামের মাধ্যমে ইমেল পরিষেবা সহজ করা হয়। অ্যাড্রেসিং সিস্টেমের কারণে সার্ভার ও ক্লায়েন্টের মধ্যে যোগাযোগ সম্ভব হয়। আইপি অ্যাড্রেস ট্র্যাকিংয়ের মাধ্যমে নিরাপত্তা পর্যবেক্ষণ করা হয়। ঠিক আছে, খুবই সহজ, তোমরা জাস্ট পজ করে একবার করে দেখে নেবে আর আমার কথাগুলো শুনে নেবে, ব্যাস হয়ে গেল। চলো পরবর্তী বিষয় দেখে নিই। ইন্টারনেট অ্যাড্রেসিং এর অসুবিধা। ইন্টারনেট অ্যাড্রেসিং এর অসুবিধা কি? আইপি অ্যাড্রেস পরিবর্তনশীল হতে পারে, বাট ট্র্যাকিংকে জটিল করে। তারপরে ডিএনএস হ্যাকিং বা স্পুফিং এর মাধ্যমে নিরাপত্তা হুমকি রয়েছে, একটা মানে হুমকি বলতে একটা ভয় রয়েছে। ফিশিং ওয়েবসাইটগুলো ভুল ঠিকানা ব্যবহার করে ব্যবহারকারীদের প্রতারণা করতে পারে। IPv4 আর কি ঠিকানার সীমাবদ্ধতার কারণে IPv6 ব্যবস্থা পরিবর্তন করতে হচ্ছে। ভুল ইউআরএল টাইপ করলে কিন্তু ভিন্ন ওয়েবসাইটে লোড হতে পারে। সাইবার অপরাধীরা ভুয়ো ওয়েব ঠিকানা তৈরি করতে পারে, এগুলো কিন্তু অসুবিধার মধ্যে পড়ছে, ঠিক আছে। ওই অসুবিধাগুলো আরও দেখে নাও। HTTPS না থাকলে ওয়েবসাইটে তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি থাকে। আইপি অ্যাড্রেস ব্লক করা হলে নির্দিষ্ট পরিষেবাগুলি ব্যবহার করা সম্ভব নয়। বিভিন্ন ডোমেন এক্সটেনশনের কারণে কনফিউশন তৈরি হতে পারে, যেমন .com .net, এগুলো কিছু ইউআরএল খুব দীর্ঘ কঠিন হতে পারে, এগুলো কিন্তু অসুবিধা, তোমরা দেখে নাও। কিছু ওয়েব ঠিকানা স্প্যাম বা ভাইরাস বহন করতে পারে। কিছু সংস্থার ওয়েবসাইট অ্যাড্রেসিং খুব ব্যয়বহুল হতে পারে, ঠিক আছে। চলো পরবর্তী বিষয় দেখি, তার আগে একটু দেখে নিই, ঠিক আছে। ইন্টারনেট অ্যাড্রেসিংয়ের একটু মানে লাস্ট একটা বিষয়। ইন্টারনেট অ্যাড্রেসিং ইন্টারনেটের মৌলিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ, যা বিভিন্ন ডিভাইস, ওয়েবসাইট ও অনলাইন পরিষেবা সংযুক্ত করে। এটি ডোমেন নেম, আইপি অ্যাড্রেস, ডিএনএস ও ইউআরএল এর মাধ্যমে পরিচালিত হয়, যা ব্যবহারকারীদের নির্দিষ্ট ওয়েবসাইট সহজে খুঁজে পেতে সাহায্য করে। তবে নিরাপদ ব্রাউজিং নিশ্চিত করতে সঠিক ইউআরএল ব্যবহার করা জরুরি।